where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলে ভালো আছো। প্যান্ডেমিক পরিস্থিতিতে ক্লাস চলছে, এই জন্য মালদা জেলা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, তার সাথে মালদা জেলার শিক্ষা দপ্তর তাদেরও সাধুবাদ জানাই। তো আমাদের এর আগে যে চ্যাপ্টারগুলো হয়েছে চুম্বকের, সেগুলো হচ্ছে প্রবাহের উপর প্রবাহের ক্রিয়া, চুম্বকের উপর প্রবাহের ক্রিয়া, এটা হয়েছে। এবং এটা আমি তোমাদের বলেছিলাম যে চুম্বকত্বের মূল কারণ হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহিত হলে চুম্বক সৃষ্টি হয়। ওরস্টেডের পরীক্ষা থেকে আমরা সেটা জানতে পারি। এবং সলিনয়েড, তার ভিতর দিয়েও যদি তড়িৎ প্রবাহ যায় সেটা চুম্বকের মতো আচরণ করে। তো তড়িৎ প্রবাহের মূল কারণ হচ্ছে, এই চুম্বকত্বের মূল কারণ হচ্ছে তড়িৎ প্রবাহ। আর ইন্ট্রিনসিক বা সহজাত যে চুম্বক ভ্রামক, যার জন্যই চুম্বকত্ব লাভ হয়, তো এম ইকুয়াল টু হচ্ছে এন আই এ। অর্থাৎ একটা লুপের মধ্য দিয়ে যদি আই প্রবাহ হয় আর লুপের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে চুম্বক ভ্রামক হবে এন আই এ। মানে চুম্বক ভ্রামকই হচ্ছে চুম্বকত্বের মূল কারণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহের ফলেই চুম্বকত্ব সৃষ্টি হয়। এটা বিজ্ঞানীরা জানতেন, কিন্তু এর উল্টোটা যে সম্ভব, মানে চুম্বক থাকলে চুম্বক দিয়ে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায়, সেটা তাদের জানা ছিল না। এটা যিনি প্রথমে বলেছিলেন তার নাম হলো মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেলেন যে চুম্বকত্বের ফলেও তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। তড়িৎ প্রবাহের জন্য যেমন চুম্বকত্ব তৈরি হয়, তেমনি চুম্বকত্ব দিয়ে আমরা চুম্বক দিয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারি। তো এই ঘটনাটাকে, চুম্বকত্বের সাহায্যে তড়িৎ প্রবাহ সৃষ্টির এই ঘটনাটাকে তড়িৎ চুম্বকীয় আবেশ বলে। তড়িৎ চুম্বকীয় আবেশ বোঝার আগে আমরা কতগুলো রাশি আমরা জানবো, যেটা হচ্ছে বি তো আমরা জানি, এটাকে চুম্বক আবেশ ভেক্টর বলা হয়। আমাদের আগে বলেছি চুম্বক আবেশ ভেক্টর, কারণ এটা একটা ভেক্টর রাশি, আবেশ ভেক্টর, চুম্বক আবেশ ভেক্টর, এটা আমরা জানি। এটা চুম্বক প্রবাহ ঘনত্ব বলে। চুম্বক প্রবাহ ঘনত্ব এর একক হচ্ছে টেসলা। আর 1 টেসলা ইকুয়াল টু 10⁴ গাউস, এটাও আমরা জানি সিজিএসে। তো এটা চুম্বক আবেশ। আরেকটা আজকে রাশি জানবো, যেটাকে আমরা ফাই এম বলবো। তার মানে হচ্ছে এটা ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক, এম ফর ম্যাগনেটিক, ফাই দিয়ে আমরা ফ্লাক্সকে বোঝাচ্ছি। চুম্বক প্রবাহ, চুম্বক প্রবাহটা আমাদের জানতে হবে। চুম্বক প্রবাহ কী জিনিস আমরা জানি যে তড়িৎ যেমন চার্জ, আধান, তড়িৎ ক্ষেত্রে যেমন বলরেখা থাকে, তেমনি চুম্বক ক্ষেত্রে চুম্বক বলরেখা থাকে। আর চুম্বক বলরেখাগুলো নর্থ পোল থেকে সাউথ পোলে যায়। আর দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে তড়িৎ বলরেখাগুলো হচ্ছে যে বিচ্ছিন্ন বলরেখা, এরকম যাবে প্লাস থেকে এটা মাইনাস এরকম যাবে। আর এটা হচ্ছে ক্লোজড, চুম্বক বলরেখাগুলো হচ্ছে ক্লোজড। এটা যদি নর্থ পোল থাকে, এটা সাউথ পোল হয়, তাহলে নর্থ থেকে সাউথে যাবে। আবার চুম্বক যদি এটা থাকতো পদার্থটা, তাহলে চুম্বকের ভিতরে সাউথ থেকে নর্থে আসবে। এটা ক্লোজড লুপ হবে। এরা কিন্তু ক্লোজড নয়, ওপেন লুপ। এটা ওপেন, আর এটা হচ্ছে ক্লোজড লুপ চুম্বক বলরেখাগুলো। তো চুম্বক বলরেখা
আর ফ্লাক্সের মধ্যে সম্পর্ক আছে কি, যে কোনো তলের সঙ্গে জড়িত চুম্বক বলরেখাগুলো যদি তলকে লম্বভাবে ছেদ করে, কোনো তলের সাথে জড়িত চৌম্বক বলরেখাগুলি কোনো তলকে যদি লম্বভাবে ছেদ করে, তাহলে মোট লম্বভাবে ছেদিত বলরেখার সংখ্যাকে বলা হচ্ছে চৌম্বক ফ্লাক্স। অর্থাৎ এই বোর্ড একটা তল, এই বোর্ডটা এখানে যদি চৌম্বক বলরেখাগুলোকে লম্বভাবে এদিক থেকে ওদিকে ক্রস করে এবং প্রতি একক ক্ষেত্রফলে যে কটা বলরেখা ক্রস করবে সেটাকে বি বলা হয়, আর মোট বলরেখার সংখ্যাকে বলা হচ্ছে ফাই। তাহলে ফাই চৌম্বক ফ্লাক্স ইকুয়াল টু লিখতে পারি বিএন ইন্টু এ, যেখানে বিএন হচ্ছে তলকে লম্বভাবে কোনো তলকে, তল মানে সারফেস, কোনো সারফেসকে লম্বভাবে ছেদ করে এমন চৌম্বক ক্ষেত্র। এটা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বলা হচ্ছে, প্রাবল্য বলছে না, চৌম্বক ক্ষেত্র। তাহলে ইংরেজিতে যদি এটা ভালো করে বোঝা যাবে, ইট ইজ দ্য কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। কোনো সারফেসের পারপেন্ডিকুলারলি যে কম্পোনেন্ট থাকবে, উপাংশ থাকবে বি এর, সেটা হচ্ছে বিএন, আর এ হচ্ছে এটার ক্ষেত্রফল, ওই তলটার ক্ষেত্রফল। আমরা চিত্রটা পরিষ্কার করতে পারি। চিত্র আঁকলে মনে করো এরকম একটা সারফেস আছে আমাদের, এই সারফেসটা যে আছে, এই সারফেসটা একটা ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল আছে। তো এর ক্ষেত্রফলটাকে আমরা ভেক্টর রাশি দিয়ে প্রকাশ করতে পারি, ক্ষেত্র ভেক্টর বলা হয়, সারফেস ভেক্টর বা এরিয়া ভেক্টর। তো সারফেস এরিয়া ভেক্টরটা কি হবে, এই তলের উপর যে লম্ব সেটা হচ্ছে ওর অভিমুখ। তাহলে এই তলের উপর লম্ব আঁকলে লম্বটা এদিকে যাচ্ছে, লম্ব মানে নর্মাল যদি বলি, এনটা এই দিকে আছে, তাহলে এই যে সারফেস এরিয়া ভেক্টর যেটা, তার ডিরেকশনটা হচ্ছে এই ডিরেকশন। সারফেস এরিয়া ভেক্টর ডিরেকশন হচ্ছে এই ডিরেকশনে। তো মনে করো তাহলে এ ভেক্টরটা কোন দিকে আছে, এ ভেক্টরটা এই দিকে আছে। এ মানে সারফেস এরিয়া ভেক্টর, এ মানে এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টর এ। আর মনে করো বি এই দিক দিয়ে গেছে, বি এই দিক দিয়ে, এদের মধ্যে থিটা মানে এর নর্মাল যে আছে, সারফেসে যে নর্মাল অভিলম্ব, তার সাথে বি থিটা কোণে আছে। তাহলে বি এর এই উপাংশটা কত হবে না, বি এর এই দিকে উপাংশ থাকবে বি কস থিটা, বি কস থিটা। তার মানে বিএন ইকুয়াল টু লিখতে পারি, বিএন কি বলেছিলাম, কম্পোনেন্ট অফ বি অ্যালং দ্য নর্মাল ড্রন টু দ্য সারফেস। তাহলে বিএন ইকুয়াল টু হচ্ছে বি কস থিটা। তাহলে ফাই এম কত হবে, ফাই এম হবে বি কস থিটা ইন্টু এ। তার মানে হচ্ছে বি এ কস থিটা, তার মানে হচ্ছে বি ডট এ, বি ডট এ হবে ফাই এম। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন আকারে লিখি, ইন্টিগ্রেশন আকারে লিখলে হবে ফাই এম ইকুয়াল টু ইন্টিগ্রেশন আবার ক্লোজড লুপ যদি করি, যাই হোক ইন্টিগ্রেশন আবার হবে বি ডট এন ডিএস, এন ডিএস, ডিএস মানে হচ্ছে এ, ক্ষেত্রফলটাকে ডিএস দিয়ে যদি লিখি, তাহলে বি ডট এন ডিএস ইট ইজ ফাই এম। তাহলে ফাই দেখো
কোনো তল এই বোর্ডে আছে, এইভাবে বোর্ড আছে, এটা তল যদি হয় আর বি যদি এই তলে থাকে এদিকে, তাহলে চৌম্বক ফ্লাক্স ফাই ইকুয়াল টু 0 হবে। তো বি জানা থাকলে আর এ জানা থাকলে আমরা ফাইটা বের করতে পারবো ফ্রম দিস রিলেশন ফাই এম ইকুয়াল টু বি ডট এ, বি এ কস থিটা। আর যদি এরকম এটা আমরা করতে পারি, আর লম্বভাবে থাকলে তো বি এ হবে শুধুমাত্র, ফাই এম সমান হচ্ছে বি এ। তাহলে দেখো ফাই এম ইকুয়াল টু আমরা লিখতে পারি এন বি এ কস থিটা। এনটা কেন আসলো? কারণ দেখো যে এদিকে যদি এরকম একটা লুপ থাকে, তো এখানে যদি এন টার্ন থাকে, পাক যদি এখানে যদি একটা বানিয়েছি তো এন পাক থাকে, তো এন বি এ কস থিটা হচ্ছে, এন হচ্ছে নাম্বার অফ টার্ন উন্ডেড অন দ্য ফ্রেম, এটা হচ্ছে পাক সংখ্যা। বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রে জড়িত চৌম্বক ক্ষেত্র, ওই তলের সাথে জড়িত চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি, এ এর এরিয়া, আর কস থিটা হচ্ছে বি আর এর মধ্যবর্তী কোণ। এটা বোঝা গেল। তাহলে চৌম্বক ফ্লাক্স কি কি কারণে পরিবর্তন হতে পারে? চৌম্বক ফ্লাক্স 1 2 3 4 এই 4টা কারণে পরিবর্তন হয়। যদি টার্ন পাল্টানো যায় তাহলে চৌম্বক ফ্লাক্স পরিবর্তন হয়। সাধারণত টার্ন পাল্টানো যায় না, এন কনস্ট্যান্ট থাকে। তাহলে যদি বি পরিবর্তন হয় তাহলে ফ্লাক্স পরিবর্তন হবে, ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তন হবে বি যদি পরিবর্তিত হয়। অর্থাৎ কোনো স্থানে কোনো অঞ্চলে যদি চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হয়, ফ্লাকচুয়েটিং ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে, তাহলে সেখানে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে। অথবা তার যদি এরিয়া চেঞ্জ করা যায়, এরিয়া চেঞ্জ হয়, কোনো কারণে ওর এরিয়াটা চেঞ্জ হচ্ছে ওই লুপের, এই লুপ এরিয়া যদি চেঞ্জ হয় তাহলে ফাই এম চেঞ্জ হবে। আরেকটা হচ্ছে থিটা যদি চেঞ্জ করতে পারি ক্রমশ কন্টিনিউয়াসলি যদি চেঞ্জ হয় তাহলে ফাই এম কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। এটা একটা বেস্ট মেথড, এই থিটা চেঞ্জ করা খুব ভালো মেথড হচ্ছে। থিটা আমরা চেঞ্জ করতে পারি, কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে পারি। অর্থাৎ কোনো চৌম্বক ক্ষেত্রে যদি একটা কয়েলকে আমরা ঘোরাই তাহলে থিটা বারবার পরিবর্তিত হবে। থিটা পরিবর্তনের জন্য চৌম্বক ফ্লাক্স পরিবর্তন হবে, এ পরিবর্তনের জন্য হবে বি। তবে দুটো ভালো উপায় হচ্ছে বি আর থিটাকে পরিবর্তন করা। এন আর এ কে আমরা সাধারণত পরিবর্তন করি না, তবে এ পরিবর্তন করেও ফ্লাক্স পরিবর্তন করা যায়। যাই হোক, এটা তোমরা বুঝলে যে ফ্লাক্স কি কি কারণে পরিবর্তিত হতে পারে। এটা খুব ইম্পর্ট্যান্ট এই তড়িৎচুম্বকীয় আবেশ জানার জন্য, যে চৌম্বক ফ্লাক্স কি কি কারণে পরিবর্তন হয়। তাহলে ফাই এম এর রাশিমালা আমরা দেখতে পেলাম এন বি এ কস থিটা। এখন যদি বলা হয় ফাই এর একক কি, তাহলে ইউনিট অফ ফাই ইকুয়াল টু হচ্ছে ওয়েবার, জাস্ট ডব্লিউ লিখলে হবে, ওয়েবার ফাই এম। আর 1 ওয়েবার ডব্লিউ দিয়ে লেখা হয় না, ডব্লিউ বি দিয়ে লেখা হয়। 1 ওয়েবার ইকুয়াল টু 10⁸ ম্যাক্সওয়েল। এটা ম্যাক্সওয়েলকে সম্মান জানানোর জন্য এককটা দেওয়া হয়েছে। 1 ওয়েবার ইকুয়াল টু 10⁸ ম্যাক্সওয়েল। এখন আমরা জানব যে মাইকেল ফ্যারাডে কি পরীক্ষাগুলো করেছিলেন। তো মাইকেল ফ্যারাডের মূল পরীক্ষা আগে আমি একটা তোমাদের দিচ্ছি। দেখ, এরকম একটা কোয়েল আছে, এই ছবিটা ভালোভাবে আঁকা দরকার। এই কোয়েলটা গ্যালভেনোমিটার জি লাগানো আছে। এই গ্যালভেনোমিটার তড়িৎ প্রবাহের উপস্থিতি প্রমাণ করবে। দেখো ভালো করে লক্ষ্য করে, এই যে সার্কিট আঁকলাম এটা একটা কোয়েল বা লুপ, এটাতে কোনো তড়িতের উৎস নেই, তার মানে এর মধ্যে কোনো তড়িৎ প্রবাহ হবে না, শুধু গ্যালভেনোমিটার লাগানো আছে। এটা ডিটেক্টর বলা যায়,
কারণ এটা তড়িৎ প্রবাহ হলে সেটা ডিটেক্ট করবে এর ভিতর কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা। এখন এখানে যদি আমি একটা ম্যাগনেটিক বার ম্যাগনেট রাখি, দণ্ডচুম্বক NS রেখে দিলাম, এর খুব ক্লোজড, খুব কাছে রাখলাম, ইন দ্য ভিসিনিটি অফ দিস লুপ, তাহলে আমরা এখানে কোনো কারেন্ট দেখতে পাবো না, কারণ এটা কোনো কারেন্টকে ডিটেক্ট করবে না। কিন্তু এটাকে যদি নড়াচড়া করা যায়, এর সামনের দিকে আনা যায় অথবা পিছনে নিয়ে যাওয়া যায়, তাহলে দেখবে এখানে কাঁটার বিক্ষেপ, ডিফ্লেকশন হচ্ছে। গ্যালভেনোমিটারে তো কাঁটা থাকে একটা পয়েন্টার, ওই পয়েন্টার ডিফ্লেক্টেড হচ্ছে, আর পয়েন্টার ডিফ্লেক্টেড হওয়া মানেই বুঝতে হবে যে নিশ্চয়ই এখানে কারেন্ট পাস করছে এর মধ্য দিয়ে। তো এখন ভাবতে হবে এটা যদি এর কাছে আনা যায় তবুও ডিফ্লেকশনটা যেদিকে হচ্ছে, এটা যদি দূরে নিয়ে যাওয়া যায় তাহলে ডিফ্লেকশনটা অপোজিট ডিরেকশনে হচ্ছে। তাহলে নিশ্চয়ই এটা কাছে আসা বা দূরে সরে যাওয়াটাই এই তড়িৎ প্রবাহের মূল কারণ এই কয়েলে। তার মানে এই কয়েলে কি হচ্ছে, তড়িৎ চুম্বকীয় আবেশ হচ্ছে। এই ঘটনাটাকে তড়িৎ চুম্বকীয় আবেশ বলছে, এবং এই আবেশের জন্য এখানে কারেন্ট তৈরি হচ্ছে। আর এখানে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে এটাকে ইনডিউসড কারেন্ট বলতে পারি, বা আবিষ্ট তড়িৎ প্রবাহ, বা ইনডিউসড কারেন্ট, বা আবিষ্ট প্রবাহ বলা হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কাছে যদি আনি তো কেন তৈরি হচ্ছে এখানে তড়িৎ? এটা কাছে আনলে কি হবে? এটা যদি স্থির রাখা যায় তো মনে করে এর বলরেখাগুলো এরকম করে গেছে, ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সগুলো এরকম করে গেছে, এরকম করে গেছে, এরকম করে গেছে, এরকম করে গেছে। তো এটা যদি এই জায়গা থাকে তো এই যে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সগুলো একে ক্রস করেছে এইভাবে, এটাকে যদি দ্রুত কাছে আনা যায় তা আরও বেশি সংখ্যক লাইন ক্রস করবে, আর বেশি সংখ্যক লাইন ক্রস করার মানে হচ্ছে ফাই বেশি হবে। তাহলে এটা যদি কাছে আনা যায় তাহলে এর সঙ্গে যে লিঙ্কড যে ম্যাগনেটিক ফ্লাক্স ছিল সেটা বেড়ে যাচ্ছে, ইনক্রিজ করছে। কিন্তু তুমি দেখো এটাকে যদি দূরে সরিয়ে দাও তাহলে দেখা যাবে যে এটা ডিক্রিজ করবে। মানে কি ডিক্রিজ করবে? নাম্বার অফ লাইন্স অফ ম্যাগনেটিক ফ্লাক্স পাসিং থ্রু দ্যাট লুপ উইল ডিক্রিজ করবে। এটা যত ওদিকে নিয়ে যাওয়া যাবে তত ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো কম ক্রস করবে একে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমি ম্যাগনেটিক ফ্লাক্সের এর কোনো লুপ বা কোনো সারফেসের সাথে লিঙ্কড যে ম্যাগনেটিক ফ্লাক্স থাকবে সেটা যদি চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু তড়িৎচুম্বকীয় আবেশ ঘটনা ঘটবে এবং তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। মানে তড়িৎ প্রবাহ সৃষ্টির তাহলে মূল কারণ আমরা বলতে পারি চৌম্বক প্রবাহের পরিবর্তন। কোনো কয়েল বা কুণ্ডলীর সঙ্গে বা কোনো লুপের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন ঘটানো যায় তাহলে কি হবে? সেখানে তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। এই পরীক্ষাটা করেছিলেন মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে আরেকটা পরীক্ষা করেছিলেন রয়্যাল সোসাইটিতে, ইংল্যান্ডের রাজার উপস্থিতিতে। সেটা হচ্ছে এরকম পরীক্ষা যে এখানে একটা লুপ আছে, এটাতে গ্যালভেনোমিটার আছে, এটাতে কোনো সোর্স নাই, দেয়ার ইজ নো ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স নাই, কিছু তড়িৎচালক বল নেই, ফলে তড়িৎ প্রবাহ হবে না, শুধু আছে গ্যালভেনোমিটার। গ্যালভেনোমিটার এখানে পাশাপাশি আরেকটা কয়েল রেখেছি, তিনি রেখেছিলেন মাইকেল ফ্যারাডে। এটাতে কিন্তু একটা ইএমএফ ব্যাটারি লাগানো আছে, আর এর ইএমএফটা চেঞ্জ করা যাবে। এই যে ব্যাটারির তড়িৎচালক বল বাড়ানো যেতে বা কমানো যেতে পারে, এটা অ্যারো দিয়ে দেখানো হয়েছে, মানে এটাকে পরিবর্তন করা যাবে। তো এখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে এই দিক দিয়ে। এখন যদি আস্তে আস্তে এটা কি হয়েছে, তড়িৎ প্রবাহ যদি এখানে হয়, একটা লুপের ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে আমরা কি জানি, সেখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এবং কত চৌম্বক ক্ষেত্র তৈরি হবে তোমাদের পড়ি, যে সার্কুলার লুপের ভিতর দিয়ে চৌম্বক ক্ষেত্র হবে B = μ0/4π2π NI/r। আরটা হচ্ছে রেডিয়াস,
এতটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে আই যদি ইনক্রিজ করে তাহলে বি ইনক্রিজ করবে, আর আই ডিক্রিজ করলে বি ডিক্রিজ করবে। তাহলে এখানে যদি ভোল্টেজ বাড়াই আমি, তাহলে এখানে আই বাড়বে, আই বাড়লে চুম্বক ক্ষেত্র বাড়বে, আর চুম্বক ক্ষেত্র বাড়লে চুম্বক ফ্লাক্স বাড়বে। তো চুম্বক ফ্লাক্স যদি বাড়ে তো এখানে চুম্বক ফ্লাক্স এর সঙ্গে জড়িত হয়ে যাবে, চুম্বক ফ্লাক্সগুলো এটাকে ক্রস করবে। তাহলে আই যদি বাড়ানো যায়, এখানে যদি ভোল্টেজ বাড়ানো যায় তাহলে এখানে আই বাড়বে, আই বাড়লে এখানে কি হবে, চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে, আর চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটলে এখানে কি দেখা যাবে, তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। তার মানে এর ভোল্টেজ যদি বাড়ানো যায় তাহলে দেখা যাবে এখানে তড়িৎ প্রবাহ বাড়ছে, এর ডিফ্লেকশনটা বেশি হবে। ক্রমশ যদি বাড়ানো যায় তাহলে এটাও ক্রমশ বাড়বে, মানে এখানে কোনো কানেকশন না থাকা সত্ত্বেও এই কয়েলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে। এটাকে যদি ডিক্রিজ করি আমরা, তবুও দেখা যাবে উল্টো ডিরেকশনে এখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এখানে ডিরেকশনটা আমি দিচ্ছি না, পরে দেব। তো আমরা তাহলে দেখতে পেলাম যে তড়িৎ প্রবাহ যে আবিষ্ট হয় কোনো কুণ্ডলিতে, তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে গেলে ওই কুণ্ডলিতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটাতে হবে। তো আমরা এটা কারণটা জানলাম। এবার এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে ফ্যারাডে সূত্র দিয়েছিলেন, দুটা সূত্র। ফ্যারাডের সূত্রগুলো আমি বলছি। প্রথম সূত্র হচ্ছে ফ্যারাডের, প্রথম সূত্র মাইকেল ফ্যারাডে, যে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই কুণ্ডলিতে তড়িৎ চালক বল আবিষ্ট হয়। কারণ তড়িৎ প্রবাহ আমি বলেছি, তড়িৎ প্রবাহ সৃষ্টি হতে গেলে নিশ্চয়ই তড়িৎ চালক বল সৃষ্টি হতে হবে, কারণ তড়িৎ প্রবাহ সৃষ্টির মূল কারণ হচ্ছে তড়িৎ চালক বল। তাহলে তড়িৎ চালক বল সৃষ্টি হচ্ছে দ্বিতীয় কয়েলটাতে, এটাকে আবিষ্ট তড়িৎ চালক বল বলবো, ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স। তো প্রথম সূত্র কি বলছে, যে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই কুণ্ডলিতে তড়িৎ চালক বল আবিষ্ট হয়, এবং এই চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ স্থায়ী হয় ওই কুণ্ডলিতে তড়িৎ চালক বলও ততক্ষণ স্থায়ী হয়। অর্থাৎ কোনো কারণে চৌম্বক প্রবাহের পরিবর্তন করানো যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে তড়িৎ চালক বল বন্ধ হয়ে যাবে, আর থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি তড়িৎ চালক বল সৃষ্টির মূল কারণ হচ্ছে চৌম্বক প্রবাহের পরিবর্তন। কোনো কুণ্ডলিতে যদি আবিষ্ট তড়িৎ চালক বল সৃষ্টি করতে চাই তাহলে আমাদের সবসময় কুণ্ডলিতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটাতেই থাকতে হবে। প্রথম সূত্র থেকে আমরা জানতে পারছি আবিষ্ট তড়িৎ চালক বল সৃষ্টির কারণ, কিন্তু এটা জানতে পারছি না যে কতটা তড়িৎ চালক বল আবিষ্ট হবে, বেশি কতটা হবে বা কম কিভাবে হবে। অ্যামাউন্ট বা কোয়ান্টিটি অফ ইলেকট্রোম্যাটিক ফোর্স কতটা হবে সেটা জানা যাচ্ছে না। এর জন্য দ্বিতীয় সূত্র দরকার। সেকেন্ড ল বলছে কোন কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বলের মান যে হারে চুম্বক ক্ষেত্র পরিবর্তিত হয় তার সমান। ওই কুণ্ডলিতে যে হারে, হার মানে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স d∅ বাই dt, কোনো কুণ্ডলিতে জড়িত চুম্বক প্রবাহ যে হারে পরিবর্তিত হয় আবিষ্ট তড়িৎচালক বল তার সমান বা সমানুপাতিক হয়। তাহলে যত দ্রুত পরিবর্তন ঘটাবো, পরিবর্তন অনেকভাবে করা যায়, ধীরে ধীরে পরিবর্তন করা যায়, দ্রুত করা যায়, যত দ্রুত পরিবর্তন ঘটাবো তত বেশি তড়িৎচালক বল সৃষ্টি হবে। তাহলে এখান থেকে আমরা আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টির পরিমাণ কতটা হচ্ছে, অ্যামাউন্টটা জানতে পারছি। তো ফাই যদি হয় তড়িৎচালক বল, চৌম্বক প্রবাহ, তাহলে এর পরিবর্তনের হার কত হবে, d∅ বাই dt। তাহলে আমরা দেখতে পাচ্ছি E ইকুয়াল টু হবে আবিষ্ট তড়িৎচালক বল আবিষ্ট তড়িৎচালক বল আবিষ্ট তড়িৎচালক বল
ই সমানুপাতিক ডি ফাই বাই ডিটি। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে আমরা পাচ্ছি, মানে এটা ডি ফাই বাই ডিটি, তড়িৎ চুম্বক প্রবাহের পরিবর্তন যত বেশি হবে তড়িৎ চালক বল তত বেশি আবিষ্ট হবে। এরপর আমরা পড়ব লেঞ্জের সূত্র, লেঞ্জেস ল। লেঞ্জেস ল, এর লটা কেমন বলছে, কোনো কুণ্ডলিতে যে কারণে তড়িৎ চালক বল আবিষ্ট হয়, কোনো কুণ্ডলিতে যে কারণে তড়িৎ চালক বল আবিষ্ট হয়, কী কারণে হবে, হয় চুম্বক ফ্লাক্স বাড়তে পারে অথবা কমতে পারে, এই দুটো কারণেই হতে পারে। চুম্বক ফ্লাক্স বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে, অর্থাৎ পরিবর্তন হলেই তড়িৎ চালক বল আবিষ্ট হবে। তো কোনো কুণ্ডলিতে যে কারণে তড়িৎ চালক বল আবিষ্ট হয়, তড়িৎ চালক বলের অভিমুখ এমন হবে যে তার পরিবর্তনকে ওই তড়িৎ চালক বল বাধা দেবে। অর্থাৎ যদি কোনো কুণ্ডলিতে চুম্বক প্রবাহ বৃদ্ধি পেতে থাকে, তাহলে আবিষ্ট তড়িৎ চালক বলের মান এমন হবে যে ওর বৃদ্ধি পাওয়াটাকে বাধা দেবে। আর যদি হ্রাস পেতে থাকে, তাহলে আবিষ্ট তড়িৎ চালক বল অভিমুখটা এমন হবে যে ও হ্রাস পাওয়াটাকে বাধা দিবে, ওকে হ্রাস পেতে দিবে না, অপোজ করবে। তাহলে এখান থেকে আমরা জানতে পাচ্ছি যে এটি নেগেটিভ হবে। এই সবগুলোকে যদি আমি মিলাই, তাহলে ই ইকুয়াল টু পাবো মাইনাস এন ডি ফাই ডিটি। মাইনাস চিহ্নটা আসছে লেঞ্জের সূত্র থেকে, আর এনটা আসছে আমার নাম্বার অফ টার্নস। যে কুণ্ডলিটার কথা বলছি, যেখানে চুম্বক প্রবাহ পরিবর্তিত হচ্ছে, ওই কুণ্ডলিতে কতগুলো পাক সংখ্যা আছে তার উপর নির্ভর করে। তাহলে ই ইকুয়াল টু হচ্ছে মাইনাস এন ডি ফাই ডিটি। এই হচ্ছে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। তাহলে প্রথম সূত্র থেকে আমরা কারণ জানতে পারছি, আবিষ্ট তড়িৎ চালক বল সৃষ্টির কারণ। দ্বিতীয় সূত্র থেকে আবিষ্ট তড়িৎ চালক বল সৃষ্টির পরিমাণ জানতে পাচ্ছি। আর লেঞ্জের সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি আবিষ্ট তড়িৎ চালক বলের অভিমুখ। তো আমরা লেঞ্জের সূত্র আরও আসবো। তো আমি আগে এটাই বলি যে ই ইকুয়াল টু হচ্ছে, ই মানে হচ্ছে আবিষ্ট তড়িৎ চালক বল ই। তো ই ইকুয়াল টু হচ্ছে মাইনাস এন ডি ফাই ডিটি। ই ইকুয়াল টু হচ্ছে মাইনাস এন ডি ফাই ডিটি সমান হচ্ছে মাইনাস এন, আর ফাই মানে হচ্ছে ডি অফ ডিটি, ফাই মানে হচ্ছে বি এ কস থিটা। এই তো হচ্ছে ব্যাপার। তাহলে এটা তিনটে ভেরিয়েবল আছে, বি এ এবং থিটা, তিনটে ভেরিয়েবল। কোনটা যদি দুটো কনস্ট্যান্ট থাকে থিটার পরিবর্তনের উপর নির্ভর, যে কোনো দুটো কনস্ট্যান্ট যদি থাকে আর একটা যদি পরিবর্তন হয়, তাহলে তার উপর তড়িৎ চালক বলটা নির্ভর করবে। আমি বলে দিয়েছি, তাহলে বি পরিবর্তন হতে পারে, এ পরিবর্তন হতে পারে, থিটা পরিবর্তন হতে পারে। তো তড়িৎ চালক বল এইসব কারণে সৃষ্টি হতে পারে। এবার আমরা পড়ব লেঞ্জের সূত্র। ল মনে করো এটাকে এদিকে আনা হচ্ছে, এই দণ্ডচুম্বকটা কয়েলের খুব কাছে আনা হচ্ছে, তাহলে এখানে তড়িৎ চালক বল আবিষ্ট হবে। তার কারণ হচ্ছে এখানে চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে। তাহলে লেঞ্জের সূত্র বলছে যে কারণে এখানে তড়িৎ চালক বল আবিষ্ট হবে, এর অভিমুখ এমন হবে যে সেই কারণকে বাধা দেবে। তাহলে এখানে কারণ কি, এর কাছে আসা। তাহলে এর এখানে তড়িৎ চালক বল সৃষ্টিটা এমন হবে যে এর কাছে আসাটাকে বাধা দেবে। তাহলে দেখো, কাছে আসা বাধা গেলে এখানে কি হতে হবে, এর ডিরেকশনটা এখানে নিশ্চয়ই
তড়িৎ প্রবাহিত হলে এটা তো চৌম্বক ক্ষেত্র আবিষ্ট হবে, কারণ আমরা জানি কোনো কুণ্ডলিতে তড়িৎ প্রবাহিত হলে ওই কুণ্ডলিতে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে এমনভাবে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে যাতে নর্থ, চৌম্বক ক্ষেত্র থাকলে তো নর্থ আর সাউথ থাকবে, তাহলে এর নর্থটা এর নর্থের কাছে থাকবে, এর সামনে থাকবে, আর সাউথটা দূরে থাকবে, কারণ নর্থ পোল একমাত্র নর্থ পোলকে আসতে বাধা দেয়, বিকর্ষণ হয়। তাহলে এখানে এমন হবে তড়িৎ প্রবাহ যে এরকম হবে, নর্থ মানে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তাহলে এই যে কয়েলটা, যার সামনে এই ম্যাগনেটটা আছে, সেই সামনের দিকটাতে তড়িৎ প্রবাহ এরকম হবে এবং সামনের দিকটাতে নর্থ পোল তৈরি হবে। তাহলে নর্থ পোল এই নর্থ পোলকে কাছে আসাকে বাধা দেবে। যদি বাধা না দিত তাহলে কী হতো, এখানে সাউথ পোল তৈরি হতো। বাধা না দিলেই কী হতো, সাউথ পোল। তো সাউথ পোল কী হতো, এই নর্থ পোলকে আরও অ্যাট্রাকশন করতো, মানে একে ঠেলতে হতো না, নিজে থেকেই ওকে টেনে নিত, আর যত নিজে থেকে টানতো তত সেখানে বেশি তড়িৎ প্রবাহ সৃষ্টি হতো। অর্থাৎ বিনা কার্য ছাড়াই এখানে তড়িৎ প্রবাহ পাওয়া যেত। তড়িৎ এক প্রকার শক্তি, কার্য ছাড়াই যদি আমরা শক্তি পেতে থাকি তাহলে শক্তির সংরক্ষণ সূত্রে সেটা পরিপন্থী হতো, শক্তির সংরক্ষণ সূত্রকে উল্লঙ্ঘন করত। এটা সম্ভব নয়, নেচার এটাকে অ্যালাউ করে না। তাই লেঞ্জের সূত্রটা আমরা শক্তির সংরক্ষণ সূত্র থেকেও পাই, আর লেঞ্জের সূত্র থেকে আমরা শক্তির সংরক্ষণ সূত্র পাই, আর শক্তির সংরক্ষণ সূত্র থেকে আমরা লেঞ্জের সূত্র পাই। কিন্তু এটা যদি দূরে চলে যায়, এটা যদি ডিরেকশনটা এইদিকে হতো, তাহলে এখানে চুম্বক ফ্লাক্স হ্রাস পেত, তো এর হ্রাস পাওয়াটাকে বাধা দেবে, অর্থাৎ দূরে যাওয়ার জন্যই হ্রাস হচ্ছে। তাহলে এটা কি করতো, এখানে অভিমুখটা এমন দিকে হতো যে দূরে যাওয়াটাকে আটকাতো, তাহলে এখানে সাউথ পোল তৈরি হতো। এর ফেস যেটা আছে, সাউথ পোল তৈরি হতো। তাহলে ডিরেকশনটা তখন তড়িৎ প্রবাহের এরকম হতো। এই ডিরেকশনে হতো। তাহলে কী হতো, সাউথ হলে কী হতো, এটার এদিকে যাওয়াটাকে আটকাতো, এই সাউথ তখন নর্থকে অ্যাট্রাক্ট করতো, অ্যাট্রাক্ট করে ওই দিকে যেতে দিত না। তাহলে ওই দিকে যেতে গেলে আমাকে কার্য করতে হতো, টানতে হতো। ওই যে যতটুকু কার্য করছি সেই কার্যটা এখানে শক্তিরূপে আত্মপ্রকাশ করত। অর্থাৎ শক্তির সংরক্ষণ সূত্র থেকেই আমরা লেঞ্জের সূত্র পেতে পারি। এটা কোনো ফান্ডামেন্টাল ল নয়, যেটা নিজেতে মানে এটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র থেকে পাচ্ছি, এটা মৌলিক কোনো সূত্র নয়। লেঞ্জের সূত্রটাকে অনেকভাবে বোঝা যায়, যাই হোক আমি পরে সেগুলো আলোচনা করব যে লেঞ্জের সূত্রটাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। ধরো একটা কোনো কুণ্ডলী আছে এরকম, তড়িৎ প্রবাহ হচ্ছে, এর কুণ্ডলীটার তো রোধ থাকবে, কুণ্ডলীর রোধ হচ্ছে কেন, এখানে টার্ন দেওয়া আছে, পাক দেওয়া আছে, তামার তার, অন্তরিত তামার তার জড়ানো আছে কাঠের ফ্রেমের উপর। তো এর রোধ হচ্ছে আর পাক সংখ্যা হচ্ছে n। তো আমরা কি জানি, এখানে যদি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয় তাহলে আবিষ্ট তড়িৎ চালক বলে এখানে কত হবে, E = হবে -n dφ/dt, এটা হবে। তো -n আর dφ মানে হচ্ছে চৌম্বক প্রবাহের পরিবর্তন, মানে এটা আমরা এভাবে লিখতে পারি φ2 - φ1 বাই, এটা যদি t টাইমে হয় t। তো আমরা কি জানি, ওহমের সূত্র V = IR, এটা জানি। তাহলে I সমান কত হবে, V/R। তাহলে এখানে কতটা কারেন্ট হবে, যদি I কারেন্ট হয় তাহলে I সমান কত হবে, E/R।
তার মানে হচ্ছে মাইনাস এন ফাই টু মাইনাস ফাই ওয়ান বাই আর ইন্টু টি। আবার আমরা জানি কি আই ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে কিউ ইকুয়াল টু কত হবে আইটি। তাহলে এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি আই ইন্টু টি ইকুয়াল টু মাইনাস এন ফাই টু মাইনাস ফাই ওয়ান বাই আর, আর আই ইন্টু টি মানে কিউ। তাহলে আবিষ্ট চার্জ এর মধ্যে দিয়ে যত চার্জ প্রবাহিত হবে সেই প্রবাহিত চার্জ কত হবে, কিউ সমান হচ্ছে মাইনাস এন ফাই টু মাইনাস ফাই ওয়ান বাই আর, বা সংক্ষেপে আমরা বলতে পারি কিউ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই আর। এখানে আধানটা আমরা জানতে পারছি কিভাবে, সরাসরি ম্যাগনেটিক ফ্লাক্স কতটা হচ্ছে তার পরিবর্তন ইন্টু এন, এটাকে যদি আর দিয়ে ডিভাইড করি, ওর রেসিস্ট্যান্স দিয়ে যদি ডিভাইড করি, তাহলে এখানে কতটা চার্জ প্রবাহিত হবে সেটা আমরা পেয়ে যাব। এটা সিম্পল, তোমরা জানো, এটা ওহমের সূত্র থেকে আমরা এগুলো পেতে পারি। এবার লেঞ্জের সূত্রটাকে আবার ভালোভাবে বোঝার জন্য কি হতে পারে, যে আমরা লিখেছিলাম যে ই ইকুয়াল টু হচ্ছে মাইনাস এন ডি অফ ডিটি বি এ কস থিটা। এটা জানি লেঞ্জের সূত্রকে বোঝানোর জন্য। তো কোনো কারণে যদি বি পরিবর্তন হয় তাহলে আবিষ্ট তড়িৎচালক বল পরিবর্তন হবে। বি এর পরিবর্তনের জন্য আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হবে। বি পরিবর্তন হলে কারণ ফ্লাক্স পরিবর্তন হবে, বি পরিবর্তন হওয়া মানে ফ্লাক্স পরিবর্তন হওয়া, আর ফ্লাক্স হলে ই তৈরি হবে। তাহলে বি এর পরিবর্তন হচ্ছে ই তৈরির কারণ, ই সৃষ্টির কারণ, তড়িৎচালকগুলো সৃষ্টির কারণ হচ্ছে বি। এখন ধরো এরকম একটা কয়েল আছে, এখানে গ্যালভেনোমিটার লাগিয়ে দিলাম, আর এখানে কিছু ম্যাগনেটিক ফিল্ড আছে। ক্রস দিচ্ছি মানে বোঝা যাচ্ছে এই দিক থেকে ফিল্ডটা ওই দিকে যাচ্ছে, ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সগুলো এদিক থেকে ওই দিকে ক্রস করেছে, ইনওয়ার্ড ডিরেকশন। তো ইনওয়ার্ড ডিরেকশন হচ্ছে, এবং মনে করো বি বাড়ছে, বি বাড়তেও পারে কমতেও পারে, বি ক্রমশ বাড়ছে, এই দিক থেকে ওই দিকে গেলে বি বাড়ছে, বি পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, বি এর যদি পরিবর্তন হয় তাহলে এই যে কুণ্ডলিটা আছে এই কুণ্ডলিতে তড়িৎচালক বল সৃষ্টি হবে। তো এখানে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে, আই এর অভিমুখটা কোন দিকে হবে, এর জন্য আমরা এই সূত্রটা জানবো, ক্রস ইন। কারণ লেঞ্জের সূত্র সরাসরি বুঝতে গেলে আমাদের টাফ হয়ে যাবে লেঞ্জের সূত্রটাকে। লেঞ্জের সূত্রকে আমরা কতগুলো সূত্রের সাহায্যে বুঝতে পারি। এই লেঞ্জের সূত্রের সাহায্যে এটাকে যদি আমি কোন দিকে কারেন্ট তৈরি হবে একটু কঠিন হয়ে যেতে পারে, তো ক্রস ইন সূত্র থেকে আমরা জানতে পারি। ক্রস ইন, এই সূত্রটা মনে রাখবে, ক্রস ইন। ক্রস ইন কথাটার মানে হচ্ছে এরকম যদি কোনো তল থাকে বা কোনো লুপ থাকে যেখানে ক্রস ম্যাগনেটিক ফিল্ড আছে, ক্রস মানে হচ্ছে ইনওয়ার্ড ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড, আর আই ফর ইনক্রিজিং, ওই ফিল্ড যদি ইনক্রিজ করে, আই ফর হচ্ছে ইনক্রিজিং, এই ম্যাগনেটিক ফিল্ডটা যদি ইনক্রিজ করে বি, বি ইনক্রিজেস, আর বি এর ডিরেকশনটা হচ্ছে এদিকে, তাহলে কি হবে, এন হচ্ছে, এন এর মানে হচ্ছে নর্থ পোল তৈরি হবে। যেদিক থেকে, যে দিকটা আমার দিকে আছে ফেস, যে ফেসটা আমার দিকে আছে সেই ফেসে নর্থ পোল তৈরি হবে, নর্থ পোল। তাহলে নর্থ পোল তৈরি হতে গেলে কি হবে, এই যে নর্থ পোল,
অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তাহলে এদিকে কারেন্ট যাবে। এক্ষেত্রে এদিকে কারেন্ট যাবে। কিন্তু এটা যদি ডিক্রিজ করতো, ম্যাগনেটিক ফিল্ডটা যদি ডিক্রিজ করতো, তাহলে অপোজিট ডিরেকশন হবে। ইনক্রিজিং হলে নর্থ পোল, কিন্তু ডিক্রিজিং হলে কি হবে? সাউথ পোল। সূত্রটা হচ্ছে ক্রস এন। আশা করি বোঝা গেল। যেমন মনে করো, একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো একটা এরকম লুপ আছে, এখানে এরকম চৌম্বক ক্ষেত্র আছে বি, আর এটা হচ্ছে বি ডিক্রিজিং। বি ডিক্রিজিং মানে ডিক্রিজ করছে, বি ডিক্রিজ করছে। তাহলে এই ডিরেকশনটা, কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে? তো আমরা খুব সহজে ক্রস ইন থেকে পেয়ে যাব। ক্রস ইন, ক্রস আর যদি ইনক্রিজ করতো তাহলে নর্থ পোল হতো। তো ক্রস তো নাই, দুটো চেঞ্জ হচ্ছে, এখানে ডট আছে, আবার ইনক্রিজিংয়ের জায়গায় ডিক্রিজিং আছে, তার মানে এটা নর্থ পোলে তৈরি হবে। এখানে একটা যদি অপোজিট হয়ে যায় তাহলে সাউথ পোল, আর দুটা যদি অপোজিট হয় তাহলে নর্থ পোল হবে। নর্থ পোল হতে গেলে এই ডিরেকশন হবে অ্যান্টি ক্লকওয়াইজ, এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে। তাহলে এই বি ইনক্রিজ বা ডিক্রিজ যদি করে, তাহলে কোন ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে সেটা আমরা ক্রস ইন সূত্র থেকে পেয়ে যাচ্ছি। আর তাহলে লেঞ্জের সূত্রের আমার দরকার পড়বে না, এইভাবে আমরা বুঝে যেতে পারবো। আদারওয়াইজ আমাকে লেঞ্জের সূত্র থেকে এর ডিরেকশনটা নির্ণয় করতে হবে। আর একটা সূত্র দেখাচ্ছি। দেখো, বি যদি বাড়া কমা করে তো ই বাড়া কমা করবে। তো বি এর উৎস কি? বি এর উৎস হচ্ছে আই, কারণ বি ইকুয়াল টু হচ্ছে μ0 বাই 4 পাই 2 পাই ni বাই আর। μ0 বাই 4 পাই 2 পাই ni বাই আর। তাহলে আই যদি বাড়া কমা করে তাহলে বি বাড়া কমা করবে, আর বি বাড়া কমা করলেই তড়িৎচালক বল আবিষ্ট হবে। তো এটা বোঝার জন্য কতটা আই যদি বাড়া কমা করে কোনো জায়গায়, তাহলে তড়িৎচালক বল কতটা আবিষ্ট হবে সেটা বুঝতে হবে আমাকে, কারণ বি এর মূল কারণ হচ্ছে আই। তো মনে করো এরকম একটা কন্ডাক্টর আছে, এখানে তড়িৎ প্রবাহ এদিকে দিয়ে যাচ্ছে আই, আর এখানে একটা লুপ আছে। তো এটাতে যদি আই বাড়া কমা করে তাহলে এই লুপে তড়িৎচালক বল আবিষ্ট হবে। তো এদিকে যদি ইনক্রিজ করে কারেন্টটা, এদিক দিয়ে এদিকে যাচ্ছে কারেন্টটা, ইনক্রিজিং কারেন্ট, ইনক্রিজিং ইনক্রিজিং কারেন্ট ইনক্রিজ করছে, তাহলে এখানে তড়িৎচালক বল আবিষ্ট হবে। অভিমুখটা কোন দিকে হবে, এই অভিমুখটা জানতে গেলে আমাকে ঋণটা জানতে হবে। ঋণ, ঋণ কথাটা মানে হচ্ছে আর স্ট্যান্ড ফর রাইট হ্যান্ড সাইড, right hand side. I stand for increasing, N stand for north pole. নর্থ পোল। তাহলে কি হচ্ছে, ইনক্রিজিং করছে, ঠিক আছে, আর এই কয়েলটা কোন দিকে আছে? রাইট হ্যান্ড সাইডে আছে, আমার ডান দিকে আছে। তাহলে এই ফেজটাতে কি হবে? নর্থ পোল তৈরি হবে। আর নর্থ পোল মানে অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে এই দিকে ডিরেকশনটা হবে। তাহলে ঋণ সূত্র জানলে আমি লেঞ্জের সূত্রটাকে অত যদি নাও বুঝিও ডিরেকশনটা, খুব তাড়াতাড়ি আমি কারেন্টের ডিরেকশনটা বলে দিতে পারবো, বা আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখটা বলে দিতে পারবো। এটা বোঝার চেষ্টা করো। ঋণ আর মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে থাকবে, আই মানে ইনক্রিজিং, এন মানে নর্থ পোল। তাহলে এই তারটা যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, আই ইনক্রিজ করছে অ্যালং দিস ডিরেকশন, আর এখানে একটা কয়েল আছে কাছে,
তাহলে কয়েলটাতে এই সূত্র অনুযায়ী এই দিকে তড়িৎ প্রবাহ হবে। এবার তোমরা করে দেখো যে কি হবে। এটা আই ইনক্রিজিং, তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে একটু চেষ্টা করো। যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেদিকে মুখ করে দাঁড়াও। এইদিকে যদি আমি মুখ করি তাহলে এটা কোন দিকে পড়ছে? লেফটে। তাহলে এটা উল্টে যাচ্ছে, অপোজিট হয়ে যাচ্ছে, রাইটটা লেফট হয়ে যাচ্ছে। তাহলে এখানে নর্থ পোল তৈরি হবে না, ইনক্রিজিং হচ্ছে, নর্থ পোল হবে না, এখানে সাউথ পোল হবে। তাহলে ডিরেকশনটা হবে ক্লকওয়াইজ, এই ডিরেকশন হবে, কারণ লেফটে আছে। রাইটে থাকলে কি হতো? ইনক্রিজ করছে এবং এটা ওর লেফটে। অনেকে ভাবতে পারে এটা আমার রাইটে আছে, না, এইদিকে মুখ করলে হবে না, কারণ কারেন্টে যাচ্ছে এদিকে, তাহলে ওই দিকে তোমাকে মুখ করতে হবে। যদি মুখ করি তাহলে এটা লেফটে পড়ছে, যেহেতু লেফট হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, তাহলে এখানে নর্থ পোল আর হবে না, এটা হবে সাউথ পোল। কিন্তু এটা যদি ডিক্রিজিং করতো, এই ডিরেকশনে ডিক্রিজ করছে, তাহলে দুটো নেগেটিভ হচ্ছে, এটা লেফটে পড়ছে, এটা ডিক্রিজিং হচ্ছে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তার মানে হচ্ছে এখানে তখন নর্থ পোলে তৈরি হতো। এইবার পড়ব মোশনাল ইএমএফ। মোশনাল ইএমএফ গতির জন্য, কোনো পরিবাহীর গতির জন্য তড়িৎচালক বল সৃষ্টি হয়। কারণ তোমাদের এই ইকুয়েশনটা লিখে দিয়েছিলাম, ই ইকুয়াল টু হচ্ছে মাইনাস এন ডি অফ ডিটি বি এ কস থিটা। তাহলে বি এর পরিবর্তনের জন্য ই আবিষ্ট হয়, সেটা আমি বললাম। এ এর পরিবর্তন হলেও ই আবিষ্ট হয়। এর পরিবর্তনের জন্য যে ই আবিষ্ট হয় তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মোশনাল ইএমএফ। মোশনাল ইএমএফ কেমন? মনে করো কোনো একটা অঞ্চল আছে এখানে, তাহলে বোঝা যাচ্ছে ইনওয়ার্ড ডিরেকশনে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সগুলো গেছে এদিক দিয়ে, ওই দিকে গেছে। তো এখানে একটা রড আছে, মনে করো পরিবাহী দণ্ড আছে এবি। তাহলে বোঝা যাচ্ছে বি, এগুলো বি, বি আর এর মধ্যবর্তী কোণ কত আছে? 90 ডিগ্রি। কারণ বি তো এরকম, বি তো এই ডিরেকশনে আছে না, এইদিকে বি আর এ আছে এরকম শুয়ে। তাহলে বি আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু এই এ রোডটা আবার এই দিকে ভি ভেলোসিটিতে মুভ করছে, ভি ভেলোসিটিতে মুভ করছে। তাহলে দেখা গেল এর সাথে এর যে লেংথ যদি এল হয়, এর লেংথ এ বি এ, তো লেংথ আর ভি পারপেন্ডিকুলার আছে, এল এর সাথে ভি পারপেন্ডিকুলার আছে, আবার ভি আর বি পারপেন্ডিকুলার, আবার এল আর বি পারপেন্ডিকুলার। মানে এখানে তিনটা জিনিস আছে, একটা বি, এল আর ভি, এই তিনটে পরস্পর পারপেন্ডিকুলার। আমরা এর দিকগুলো যদি আঁকি তাহলে এটা এ দিকে, ভি এ দিকে, আর এটা এ দিকে। মানে এক্স ওয়াই জেড যদি আঁকি, এটা এক্স ওয়াই জেড, তো নেগেটিভ জেড, তো এই দিকটা হচ্ছে বি, এদিকটা এল, এদিকটা ভি, মিউচুয়ালি পারপেন্ডিকুলার তিনটা আছে। এখন দেখো এখানে ইএমএফ তৈরি হবে। কেন হবে ইএমএফ তৈরি?
এর পরিবর্তনের জন্য হবে। কেন, এখানে যে লুপটা ছিল, তো কোনো কারণে এই লুপটা, এটা একটা লুপ, কাল্পনিকভাবে লুপ, রড বললাম, তো এটা এখানে একটা গ্যালভানিয়ামটা লাগানো আছে। এখন যতটা ক্ষেত্রফল এদিকে যদি আসি, তো ক্ষেত্রফল ক্রস করছে, ক্ষেত্রফলের পরিবর্তন ঘটছে। তো ক্ষেত্রফলের পরিবর্তন ঘটলে তড়িৎচালক বল আবিষ্ট হয়, এই সূত্র থেকে আমরা সেটা জানতে পারছি। আর অন্যভাবে যদি ভাবি, তো এখানে কেন তড়িৎচালক বল আবিষ্ট হয় অন্যভাবে বলতে পারছি। কিভাবে দেখো, এখানে এই রডের মধ্যে যেহেতু এটা পরিবাহী দণ্ড বা পরিবাহী তার, এর মধ্যে মুক্ত ইলেকট্রন আছে। তো মুক্ত ইলেকট্রনগুলো চৌম্বক ক্ষেত্রে, এটা রডটা যাওয়া মানে মুক্ত ইলেকট্রনগুলো চৌম্বক ক্ষেত্রে গতিশীল। তো আধান যদি চৌম্বক ক্ষেত্রে গতিশীল থাকে, সে একটা বল অনুভব করে। সেই বলটা কত হয়, আমরা লরেন্স ম্যাগনেটিক ফোর্স থেকে জানি, এফ ইকুয়াল টু হচ্ছে কিউ ভি ক্রস বি। এটা আমরা জানি এফ। কিন্তু এখানে কিউটা কি, এখানে কিউ কিন্তু ধনাত্মক আধান নয়, ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। তাহলে এর আধান নেগেটিভ হবে, তাহলে হচ্ছে মাইনাস ই বলবো না, কিউ এ বলবো, কার ইলেকট্রন যেহেতু ভি ক্রস বি। দেখো ভি আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যদি হয়, তাহলে ভি ক্রস বি কত হয়, ভিবি সাইন থিটা, তাহলে ভিবি, তাহলে মাইনাস কিউ ভিবি। এই এক একটা ইলেকট্রন এতটা বল অনুভব করে। এখন দেখা যাচ্ছে বলের অভিমুখটা কোন দিকে হবে, এই বলের অভিমুখটা হবে এ থেকে বি এর দিকে। তোমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম প্রয়োগ করলে এটা বুঝতে পারবে, এ থেকে বি এর দিকে, মানে ইলেকট্রনগুলো বি এর দিকে একটা বল অনুভব করবে। ফলে বেশিরভাগ ইলেকট্রন বি এর দিকে আসতে লাগবে বলের জন্য। এটা যত গতিশীল থাকবে, তত বেশি ইলেকট্রন এদিকে বি প্রান্তের দিকে আসতে থাকবে। তো আস্তে আস্তে কী হবে, বি প্রান্তটা নেগেটিভ হয়ে যাবে। ইলেকট্রনের আধিক্য মানে হচ্ছে নেগেটিভ, বি প্রান্তটা নেগেটিভ হবে, এই প্রান্তটা পজিটিভ হয়ে যাবে। তো এরকম আরও ইলেকট্রন আসছে, আরও মোর নেগেটিভ হয়ে যাচ্ছে। কিন্তু এটা কি সমস্ত ইলেকট্রন চলে আসবে, আসবে না। একসময় একটা সাম্যাবস্থা আসবে, কারণ যখনই কিছু ইলেকট্রন এখানে ড্রিফট করছে, তখনই এখানে একটা ফিল্ড তৈরি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড। আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হচ্ছে, এই দিকে, প্লাস টু মাইনাস, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ডিউ টু ম্যাগনেটিক লোরেন্জ ফোর্স কিছু ইলেকট্রন এদিকে ড্রিফট করছে, আর যখনই কিছু ইলেকট্রন এদিকে ড্রিফট করতে লাগছে, তখনই এদিকটা নেগেটিভ হচ্ছে, এদিকটা পজিটিভ হচ্ছে। তাহলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এ টু বি এর দিকে। তো ইলেকট্রিক ফিল্ডে একটা আধান বল অনুভব করে, কারণ আমরা জানি সেই বল, এটা ম্যাগনেটিক বল এফএম। আর তড়িৎ বল কত হবে, এফ ই হবে কিউ ই। যেহেতু ইলেকট্রন এইদিকে ইলেকট্রনটা বল অনুভব করবে না, ইলেকট্রন উল্টো দিকে বল অনুভব করবে, ফলে এফ এর ডিরেকশনটা হবে আপওয়ার্ড ডিরেকশন, আর এফ এম এর ডিরেকশনটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন, এ টু বি এর দিকে, আর এফ এর ডিরেকশন হচ্ছে বি টু এ এর দিকে। এই দুটা বল কি হবে, যখন পরস্পর সমান হয়ে যাবে, কারণ এটা যত বেশি ইলেকট্রন আসবে ততই স্ট্রং হয়ে যাবে, আর বেশি স্ট্রং ই হওয়া মানে এফিটা বেশি হবে। এমন এক সাম্যাবস্থায় আসবে যখন এফ এম আর এফি পরস্পর সমান হয়ে যাবে। তো মাইনাস চিহ্নটা লিখছি না, কারণ ডিরেকশনটা আমরা বলে দিচ্ছি। তাহলে এফ এম আর এফি যদি সমান হয়ে যায়, তখন সাম্যাবস্থা হবে, আর কোনো ইলেকট্রন এদিকে ড্রিফট করবে না। তাহলে পার্মানেন্টলি কি হবে, এই রডটার একদিকে পজিটিভ থাকবে, একদিকে নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ এই রডে পজিটিভ নেগেটিভ থাকার জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, আর ইনডিউসড ইএমএফ এই কারণে তৈরি হবে। ইএমএফ মানে কি, একদিকে পজিটিভ থাকে, একদিকে নেগেটিভ থাকা, মানে তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে আমরা লিখতে পারি সাম্যাবস্থায় কিউ ই ইকুয়াল টু কিউ ভি বি, বা ই সমান ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র ই সমান হবে ভি বি। কিন্তু আমরা জানি
কিন্তু আমরা কি জানি যে ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। ভি মানে হচ্ছে তড়িৎচালক বল বা বিভব প্রভেদ। তো এখানে তো বিভব প্রভেদ তৈরি হয়েছে, তাহলে ই সমান আমরা লিখতে পাচ্ছি ই বাই ডিএক্স কতটা, এটার এল দূরত্ব, এল দৈর্ঘ্য, ই বাই এল। ই মানে হচ্ছে বিভব প্রভেদ বা আবিষ্ট তড়িৎচালক বল। এখানে যে ই লিখেছি সেটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল বা বিভব প্রভেদ। তাহলে ই সমান হচ্ছে ই বাই এল। তাহলে এই ইকুয়েশনে আমরা ই ইকুয়াল টু ই বাই এল বসাই, বিভব প্রভেদ বাই দূরত্ব। তাহলে ই বাই এল ইকুয়াল টু হচ্ছে ভিবি বা ই ইকুয়াল টু ভি বি এল। দেখো এই যে ই হচ্ছে মোশনাল ইএমএফ, কেন বলছে এটা যদি মোশনে থাকে তাহলে এই ইএমএফ তৈরি হবে, আদারওয়াইজ এখানে কোনো ইএমএফ তৈরি হবে না। তো ই ইকুয়াল টু ভিবিএল এটা কখন হবে, যদি ভি বি আর এল পরস্পর পারপেন্ডিকুলারলি হয়। আর যদি না হয় তাহলে কি হবে, আর যদি না হয় তাহলে হবে ই ইকুয়াল টু ভি বি এল সাইন থিটা, এরকম হবে ভিবিএল সাইন থিটা। দেখো এখানে নিটে বা যেই মেনে অনেক রকম প্রশ্ন আসতে পারে সার্কিট টার্কিট দিয়ে, তো সেক্ষেত্রে এটা সলভ করার একটা উপায় আমি বলে দিচ্ছি। যে এই যে তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে, তার মানে এটা একটা ব্যাটারির মতো বা কোষের মতো আচরণ করবে। এই এবি যেন একটা হচ্ছে কোষ তখন। তাই এখানে চিত্র থেকে দেখতে পাচ্ছি কোষ যদি এটা হয় তাহলে এদিকটা কোষের পজিটিভ, এদিকটা নেগেটিভ। তো এখানে যদি আমি একটা তার লাগাই, সার্কিট ড্র করি, এখানে রোধ আছে, তাহলে এখানে এই সার্কিটে কারেন্ট কিভাবে আসবে, কারণ প্লাস টু মাইনাস আসবে, এদিক দিয়ে কারেন্ট আসবে আই কারেন্ট যদি হয়। তার মানে কি এই এবি দণ্ডটা একটা ব্যাটারির মতো আচরণ করছে, কোষের মতো আচরণ করছে, মনে হচ্ছে একটা এখানে যেন কোষ আছে, কোষটার এদিকটা পজিটিভ, এদিকটা নেগেটিভ। কোষের দুটা মেরু থাকে, পজিটিভ মেরু, নেগেটিভ মেরু। তাহলে উপরটা হচ্ছে পজিটিভ আর নিচেরটা হচ্ছে নেগেটিভ। আর এই ই এর মান কত, এই ই এর মান হচ্ছে ভিবি ভি বি এল। তাহলে এখানে ই জানতে পারলাম, এখানে আই আছে, এটা যদি আর হয় তাহলে আই সমান কত হবে, ই বাই আর। তার মানে হচ্ছে ভি বি এল বাই আর। যদি আমরা ভি বি এল আর এগুলো জানতে পারি তাহলে এখানে কত তড়িৎ প্রবাহ হবে সেটা জানতে পারি। কিন্তু তড়িৎ প্রবাহের দিকটা দেখার জন্য আমাকে তাহলে মেরুগুলো দেখাতে হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে মেরুগুলো বিভিন্ন দিকে হয়, সেটার নিয়ম হচ্ছে কোন দিকে, এটার জন্য আমাদের নিয়ম জানতে হবে। এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট। খুব জটিল যদি প্রশ্ন হয় তাহলে এগুলো আসতে পারে নিট বা যেই মেনে। তো এটা হচ্ছে রাইট হ্যান্ড পাম রুল জানতে হবে, রাইট হ্যান্ড পাম রুল। এর মানে হচ্ছে তুমি ডান হাতটা প্রসারিত করো, বুড়ো আঙুলটা ভি এর দিকে রাখো, আর এই আঙুলগুলো কোন দিকে থাকবে, বি এর দিকে। এই আঙুলগুলো থাকবে বি এর দিকে, বুড়ো আঙুল থাকবে ভি এর দিকে। তাহলে বি কোন দিকে আছে, এই দিক থেকে ওই দিকে আছে, তাহলে আমাকে আঙুলটা এরকম রাখতে হচ্ছে। এটা বি এর দিকে দেখাচ্ছে, ভি হচ্ছে এদিকে। তাহলে তালুটা যেদিকে থাকবে, তালু এটা পাম বলে, PALM পাম, এই তালুটা যেদিকে থাকবে দণ্ডটার সেই প্রান্তে হবে পজিটিভ আর নিচের প্রান্তে হবে নেগেটিভ। এটা এই দিকটা হবে নেগেটিভ, আর তালুটা যেদিকে থাকবে সেটা হবে পজিটিভ দিক। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। মনে করো একটা দণ্ড আছে, PQ একটা দণ্ড, আর এইসব জায়গায় আছে
চৌম্বক ক্ষেত্র। ইনওয়ার্ড ডিরেকশনে আছে। আর এটা ঘুরছে এইভাবে করে, ওমেগা কৌণিক বেগে ঘুরছে। পি বিন্দুটা স্থির আছে আর কিউ বিন্দুটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে। এবার বলো দেখি পি কিউ দণ্ডটার কোন দিকে পজিটিভ তৈরি হবে আর কোন দিকে নেগেটিভ হবে। এটা ঘুরছে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে দণ্ডটা এই দিক দিয়ে ঘুরছে। দেখো আমার ডান হাতটা প্রসারিত করতো বি এর দিকে, আর ভি কোন দিকে আছে না, আমরা যদি বৃত্তপথে যদি ঘোরে তাহলে স্পর্শক বরাবর ভি থাকবে, তাহলে ভি এর দিক হচ্ছে এই দিকটা ভি। তাহলে এই যে ভি এদিকে, বি এই দিকে, তার তালুটা এই দিকে আছে পি এর দিকে। তালুটা যদি পি এর দিকে থাকে, তালুটা যেদিকে থাকবে সেদিকটা পজিটিভ হবে, তাহলে এটা হবে পজিটিভ আর এটা হবে নেগেটিভ। তার মানে এখানে যদি আমি ব্যাটারির মতো কোষ আঁকি তাহলে এটা এরকম আঁকতে হবে, এটা এরকম। তো এখানে তড়িৎ ক্ষেত্র কত, এই আবিষ্ট তড়িৎ চালক বল কত হবে তোমরা করে দেখতে পারো। টাস্ক দিলাম ইকুয়াল টু হবে হাফ অফ বি ওমেগা এল স্কোয়ার। বি হচ্ছে এখানকার ম্যাগনেটিক ফিল্ড বি, আর এটা ওমেগা কৌণিক বেগে ঘুরছিল, আর এল হচ্ছে পিকিউ এর দৈর্ঘ্য। এই পিকিউ এর দৈর্ঘ্য হচ্ছে এল। তো পিকিউ এর দৈর্ঘ্য এল, ওমেগা কৌণিক বেগে ঘুরছে, তাহলে এখানে আবিষ্ট তড়িৎ চালক বল হবে ইকুয়াল টু হাফ বি ওমেগা এল স্কোয়ার। আর এই ডিরেকশনটা হচ্ছে এই ডিরেকশনে তড়িৎ চালক বল সৃষ্টি হবে। ঠিক আছে, আজকে এইটুকুই থাক, সময়ও হয়ে গেল। আশা করি ভালো থাক, আর কেউ ভালো করে পড়লে এগুলো সব বুঝে যাবে। ওকে।